আপনি তো ইতিমধ্যেই জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকার দিয়েছেন এবং আরো সাক্ষাৎকার আসছে সামনে। কিন্তু এই সাক্ষাৎকারগুলো নিয়ে আমরা দেখছি যে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে একটি পজিটিভ প্রভাব পড়েছে, সেটা আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে, রাজনৈতিক সংগঠনে, এবং সবচেয়ে বেশি যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে মনে হচ্ছে যে ইউনূসের ভিত কেঁপে গেছে। তো আসেন আমরা শুরুতে একটু বঙ্গবন্ধু কন্যার সেই সাক্ষাৎকারটার বিশেষ বিশেষ দিকগুলো নিয়ে একটু কথা বলি শুরুতেই। আপনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক যে বক্তব্যটি দিয়েছেন, তিনি প্রথম যে কথাটি বলেছেন যে আমি বাংলাদেশে ফিরব, তিনি বাংলাদেশে ফিরবেন। এখন আপনি যদি আমাদের এই প্রয়াত সুরুচি সেনগুপ্তের কথা শুনে থাকেন, তিনি বলেছিলেন বাগে ধরলে ছেড়ে দিতে পারে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়াছাড়ি নেই। এবং শেখ হাসিনা যে কথা বলেন তিনি সেটা করেন। পুরো পৃথিবীতে তো যে আপনি 10 জন মানুষকে দেখেন যে রাজনৈতিক মাঠে কথা বলেছে এবং সেই কথাটি রেখেছে, এই রকম মানুষ বাংলাদেশে যদি খুঁজে দেখেন একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কাউকে পাবেন না। তিনি 1996 সালে ক্ষমতায় আসার পর অথবা 1991 সালে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই বঙ্গবন্ধু হত্যার বিচার করব, 71-এর ঘাতকদের বিচার করব। তিনি বঙ্গবন্ধুর হত্যারও বিচার করেছেন, ঘাতকদের হত্যারও বিচার করেছেন। এবং জেনে অবাক হবেন, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে 1996 সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন আমরা চাইলে রাস্তায় ধরে ফাঁসি দিয়ে দিতে পারতাম, রাস্তায় কিল করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা তো অসভ্য না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অসভ্যতাকে প্রতিপালন করেন না। উনি হচ্ছেন সভ্য মানুষের নেতা, তিনি হচ্ছেন সভ্য জনগোষ্ঠীর নেতা। এই সভ্য জনগোষ্ঠীর নেতা হিসেবে তিনি ওই বিচারটি একটা মানে আমাদের যে রাজনৈতিক ধারা, আমাদের যে সংবিধান, সেটার অধীনে যথাযথভাবে সবকিছু ভিত্তি করে তিনি বিচারটি করেছেন। তারপরে পদ্মা সেতু যখন তিনি করতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস বাগড়া দিলেন এবং প্রথম আলো দেবপ্রিয় ভট্টাচার্যদেরকে নিয়ে দিনের পর দিন বললেন যদি বিশ্ব ব্যাংক যদি ফাইন্যান্স না করে বাংলাদেশের পক্ষে এটা করা সম্ভব না, বলেই দিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন? শেখের বেটি বলেছে এটা করবে, এটাই দেশের মানুষের জন্য দরকার, এই জনপদের জন্য দরকার, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দরকার, আমি এটা করবই। এবং তিনি সেটা করে ছেড়েছেন। তারপরে তিনি যখন মেট্রো রেলের চিন্তা করলেন, বললেন যে বাংলাদেশের মার্সিল্যান্ড, দক্ষিণে আমাদের কি বুড়িগঙ্গা, উত্তরে তুরাগ, আর পশ্চিমে বালি নদী, পূর্বে শীতলক্ষা নদী, চারদিকে নদী দ্বারা ঘেরা। আপনি যদি এখানে মাটির নিচে একটি পাতাল রেল করতে যান তাইলে সেখানে পানি উঠে সব শেষ করে দিব। তিনি বললেন, হাসতে হাসতে বললেন, তাহলে আমি উপরে করব, আমি মাথার উপরে করব। সবাই অট্টহাসি দিলেন, কিন্তু তিনি মাথার উপরে সেই রেল সেতু ঠিক করে দিলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন আমি দেশে সরকার হিসেবে ফিরবো, না হয় বিরোধী দল হিসেবে ফিরবো, তিনি ফিরবেন এবং ফিরবেন। এবং তিনি বলেছেন যে এই বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ নারী এবং 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া, লক্ষ লক্ষ মানুষের গৃহহীন হওয়ার উপরে ভিত্তি করে এই দেশটি স্বাধীন হয়েছে। এবং তিনি বলেছেন আমি পারিবারিক ডাইনেস্টি চাই না, আমি চাই এটি বাংলাদেশের মানুষের দল, এটি মানুষ নির্ধারণ করবে এই দলটি কোথায় যাবে। আমি আপনাকে এই পাকে আরেকটি কথা বলে রাখি, একদিন আমি আমাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের ভাইকে জিজ্ঞেস করেছিলাম, কাদের ভাই আপনারা তো দীর্ঘদিন ক্ষমতায়, তা আপনারা আপনার পরবর্তীতে এই দলের হালটি কে ধরবে, আপনারা এটা ঠিক করে যান না কেন, এটা তো আবাসী ইঙ্গিতও দেখি না। তিনি বললেন যে দেখো মঞ্জু, এই দলটি মানুষের দল, এই দলে মানুষ ঠিক করে নিবে তার নেতা কে হবে। তার মানে এখানে স্বপ্নে পাওয়া কোনো ওষুধ বিক্রি করা দল আওয়ামী লীগ না। এখানে আবাবিল ফেরেশতা দিয়া ওই কঙ্কর নিক্ষেপ করে হাতি মেরে ফেলা কোনো দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, এই দেশের মাটি, মানুষ,
হাজার বছরের বাঙালি সংস্কৃতি, লালন ফকির, মানে আমাদের যে রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, অর্থাৎ আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতা, মানুষের জীবন, জীবিকা, বাঙালিত্ব, এইসবকে লালন করেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের মানুষ নিয়ে এখানে আসবেন। শেখ হাসিনা আবার যখন ফিরবেন, পদ্মা পারে নৌকো করে ভিড়বেন। আমরা সে আশাটা লালন করি এবং বিশ্বাসও করি, এবং তিনি যেটা বলেন সেটা করেন, এবং সেই সেটা তো আপসীন বললাম, মানে দৃঢ়তা তার উদাহরণগুলো তো আছে। আমি হ্যাঁ, সেট একদম। করা আছে যে ইনি হ্যাঁ, যা করেন। এবং একদম। আরেকটা জিনিস কি, আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা মানে প্রবন্ধ ছিল, এটা মনে একটা কবিতার আকারে, সবাই অবাক সবাই ভাবে ব্যাপারখানা কি, বয়কাতুরে মাহবুবাজ এমন সাহসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাহস, এই সাহসটি কোত্থেকে এসছে? আমি এসেছি চর্যাপদ থেকে, আমি এসেছি, একটা কবিতা শুনেছেন না? ওই যে সৈয়দ শামসুল হকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের শুরুতে দেখেছেন তার বাবাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, মৃত্যুদণ্ডের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির দড়ি ঘুরছে তরুণী সে সময় দেখেছে। 1971 সালের আগে 70-এ তিনি দেখেছেন নির্বাচন, মাঠের পর মাঠ ঘুরে বেড়াচ্ছে। 1971-এ যুদ্ধকালীন সময়ে তার পিতাকে আবার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তিনি গৃহবন্দী থেকে দেখলেন বাঙালির জীবন কত দুর্বিষহ। 75-এ সমগ্র পরিবারকে হত্যা করা হলো, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তারপর আমরা দেখেছি 2004 সালে এরশাদের সময়ে উনাকে হত্যা করার জন্য লালদিঘিতে কি কঠিন হত্যাকাণ্ড, 7 জন লোক জায়গায় মারা গেল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছে। ভীষণ দৃঢ়। তারপরে উনি বাংলাদেশের জন্য একদম, বাংলাদেশের মাটির জন্য তৈরি একটা ইস্পাত লৌহ মানব হয়ে গেছে। হ্যাঁ, এবং 2004 সালে দেখেন তারেক জিয়ার মেটিকুলাস ডিজাইনে এই যে গ্রেনেড হামলা হলো, চারপাশে লাশ পড়ে গেল, 21 জন মানুষ শাহাদাত বরণ করলো, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতো। মানব পাচির তৈরি করে নেতারা তাকে বাঁচিয়েছে, আল্লাহ তাদের উছিলায় তাকে বাঁচিয়েছে। তারপর 2024-এর আগস্টেও উনাকে হত্যা করার যে নীলনকশা করা হয়েছিল, তিনি সেখান থেকেও বেঁচে এসছেন। তার মানে আল্লাহ পাকের একটা বিশেষ উদ্দেশ্য আছে এই বাঙালিকে, এই বাঙালির জন্য মন প্রাণ দিয়ে এই মাটিকে, দেশকে, মানুষকে ভালোবাসে একটি মাত্র মানুষ সবচাইতে বেশি, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি আজকেও প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের সংবিধানের অধীনে এখনো বলা আছে যে যদি কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা যদি তাকে যদি ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়, যতদিন পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হবেন ততদিন পর্যন্ত তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং আমি নির্দ্বিধায় বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগের প্রধানমন্ত্রীও শেখ হাসিনা, তিনি এখনো আমাদের নেত্রী, তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী। একদম, এটা একদম লাউড এন্ড ক্লিয়ার, এ ব্যাপারে কোনো ইয়ে নেই। আমি এবার আপনার কাছে আসব, আমি একটু শুনাই আর কি। আপনারা যে যেখানে কাজ করতেন ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন, ঐক্যমত কমিশনকে আমির খসরু। বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে, গয়েশ্বরচন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। এবং আমরা দেখছি যে আবার দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আমির খসরু সাহেব। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাইছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির সকল নেতারা কোনো না কোনো ভাবে তাদের বক্তব্যে একটা একই রকম সুর আমরা এই প্রথম দেখতে পাচ্ছি, যে সুর বলছে এই তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকার প্রতারণা করেছে, এই তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকার এবং ঐক্যমত্য কমিশনের যে বাটপাড়ি, সেখানে জুলাই সনদ নামের যে আরেকটি ষড়যন্ত্র এবং বাটপাড়ি সনদ, সেটাতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এবং বিএনপি যদি সিরিয়াসলি মাঠে নামে তারা টিকতে পারবে না, সবাইকে একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এরকম একটি পরিস্থিতি। উল্টা দিকে আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ বলেছে আপনারা সাইন করেছেন, এখন ফেরার সম্ভব না। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে, সে খুবই কটু কথা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে অনেকটা এরকম বলেছে যে জমজমের পানি দিয়ে ধুলেও পরিষ্কার হবে না, বুড়িগঙ্গার পানি লাগবে, চুবাতে হবে। এই যে পরিস্থিতিটা বিএনপির সাথে এনসিপি এবং এরকম একটা অবস্থা, যেখানে আগে ইউনূস সরকারের সাথে তাদের ভীষণ দহরম মহরম ছিল, জামাতের সাথে তো আরো দহরম মহরম ছিল, এখন এই দহরম মহরম ছুটে গিয়ে এখন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ওদিকে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
এরকম একটা অবস্থায় আপনার মানে ব্যাখ্যা কি? আসলে ব্যাপার হচ্ছে কি, বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে সম্পর্কটা হয়েছিল এটা ছিল একটা পরকীয়া প্রেম। কথা বুঝছেন? অন্যের বউ সুন্দর, এই পরক্রিয়া প্রেম ছিল। এই পরক্রিয়া প্রেমটা বেশি দিন থাকে না। কথা বুঝছেন? সব সময় যখন আলু, পটল, লবণ, তেল, চিনি সামনে এসে যায়, তখন কিন্তু প্রেমটা কিন্তু তখন উড়ে যায়। এখন বাস্তবতাটা এসছে সামনে। কারণ 18 কোটি মানুষের যে এই দেশ, এই দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের জীবন, মনন এবং মানসিকতা সবকিছু নিয়েই কিন্তু একটা জাতি। এই জাতিটাকে নিয়ে 1971 সালে জামাতে ইসলামী বাজি ধরেছিল। 1971-এর পর এই 2024-এ এসেও তারা কিন্তু সে একই জায়গায় আছে। এখনো তারা ক্ষমা চাইতে গেলে 47-এর জন্য বলে যে কি, দেখেন আমাদের দেশে শুধু জামাত না, আওয়ামী লীগও বহুবার বলেছে যে আমরা এত বছর সরকার চালিয়েছি, আমাদের কোনো কাজে যদি আপনারা ক্ষমতা মানে যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমরা ক্ষমা প্রার্থী। আমরাও বলি কিন্তু, যেমন আমিও যদি কোনো পোস্টের জন্য দাঁড়ানোর আগে বলি, হে কর্মী ভাইরা, হে ভাই সবেরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে আমার করজোড়ে মিনতি, যদি আমার কোনো কাজে আপনারা ভুল ত্রুটি পেয়ে থাকেন তাইলে ক্ষমা করে দিবেন। তার মানে হচ্ছে আমি একটা মহামানব, আমি কোনো অন্যায়, বদমাইশ, বাটারি কিছুই করি নাই, আমি একটা ভালো মানুষ, দেখেন তো আমি আপনাদের সামনে এসে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমরা তো এই ক্ষমা চাইনি, আমরা তো এই ক্ষমার কথা বলিনি। বলেছি অসভ্যরা, তোরা 71-এ আমার নারীকে, আমার মাকে, আমার বোনকে দর্শন করেছিস, তোরা 71-এ আমার 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছিস, 71-এ আমার 30 লক্ষ তাজা প্রাণকে শহীদ করেছিস, সেই জন্য তোরা মাপ ছাবি, গা খালি করে জামাত খুলে মাপ চাবি, ভুল স্বীকার করে, দোষ ঠিক স্বীকার করে। আপনাকে বলি, বাংলাদেশের সংবিধানে একটি ধারা আছে, সেখানে বলা আছে যে তার মৃত্যুদণ্ড হওয়ার পরেও প্রেসিডেন্টের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারে। ওখানে বলা আছে যে যে আপনাকে প্রথমত বলতে হবে যে আমি যেটা করেছি, যা করেছি সেটা ভুল করেছি, সেই অন্যায়ের জন্য আমি জীবন ভিক্ষা চাই। তোরা সুরেরা তো জীবন ভিক্ষা চাইবি, তোরা কি চাস? তোরা যেটা চাস এটা তো মানুষের না, এটা তো শুয়োরের কাজ। মানুষ হইলে তো অন্যায়ের জন্য ক্ষমা চায়, শুয়োর চাইতে জানে না, কারণ শুয়োর বাসা জানে না, তারও বাসা জানে না। এখন আপনাকে একটা জিনিস বলি, এই যে বিএনপি, বিএনপির মধ্যে 2 ধরনের লোক আছে। একটি আছে বিএনপি পন্থী জামাত, আরেকটি আছে জামাতপন্থী বিএনপি। খেয়াল করেন কথাটা, দুইটার সাথেই কিন্তু জামাত জড়িত। একটা হলো বিএনপি পন্থী জামাত, আরেকটা হলো জামাতপন্থী বিএনপি। সে করে জামাত কিন্তু বিএনপি, আবার আবার সে করে বিএনপি, আসলে সে জামাত। অর্থাৎ একটা বিষয় আপনি দেখবেন যে জামাত 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান কি করছে? শাহ আজিজুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া, তারপরে ওই গোলাম মির্জা হাফিজ, তারপরে এদেরকে এনে তারপরে ওই প্রেসিডেন্ট বানিয়েছে আব্দুর রহমান বিশ্বাস। এদেরকে দিয়ে তিনি তার পার্লামেন্টটা সাজিয়েছেন। সাজিয়ে কি করলেন? তিনি চিন্তা করলেন 1970 সালের নির্বাচনে মুজিব বাহিনী 70 ভাগ ভোট পেয়েছে, কিন্তু 30 ভাগ ভোট কিন্তু পাকিস্তানের পক্ষে পড়েছে। তাইলে আমি যদি এখন ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, প্রথমত ওই 30 ভাগকে কালেকশন করতে হবে। তো তিনি ওই 30 ভাগকে কালেকশন করলেন এবং ক্ষমতায় থেকে জোর করে আরো 2-4 ভাগ মানুষকে সেখানে অ্যাড করালেন, তাহলে 30 থেকে 40 হয়ে গেল। এই 40 ভাগ মানুষ নিয়ে তিনি দেশ শাসন করার চেষ্টা করলেন। তাহলে এই 30 ভাগের নেতৃত্ব, অর্থাৎ স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, 71 বিরোধী এবং সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তিটার নেতৃত্ব এবং ভারত বিরোধী পাকিস্তান প্রেমী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তারপরে জিয়াউর রহমান মরে যাওয়ার পরে ওই নেতৃত্বের কবজটা চলে গেছে এরশাদের কাছে। তো এরশাদের যখন পতন হয় আবার খালেদার কাছে চলে আসলো, খালেদা জিয়া সেটাকে মেনটেন করলেন। খালেদা জিয়া মেনটেন করার পর লং টাইম পরে এই 24 সালে সেই জাদুর কাঠি জামাতের কাছে চলে গেছে। খেয়াল করে দেখেন, এখন কিন্তু যুদ্ধ অপরাধী, মৌলবাদী, ধর্মাশ্রয়ী এবং সাম্প্রদায়িক যে শক্তির যে ডাস্টবিন, এই ডাস্টবিনের চাবিটা কিন্তু পট করে কিন্তু ওই যে এই আপনি লর্ড অফ দ্য রিং দেখছেন না, এই লর্ড অফ দ্য রিং এর ওই লর্ডের হাতে চলে গেছে। কিসের চাবি? সাম্প্রদায়িক, মৌলবাদী এবং পাকিস্তানপন্থী, মানে তীব্র ভারত বিরোধী, প্রগতিশীলতা বিরোধী ধর্মান্ধ গোষ্ঠীর হাতে সেই চাবিটা চলে গেছে। তো বিএনপি প্রথমে মনে করছে যে তাদেরকে তো জন্মই দিলাম আমরা,
আপনি ফ্র্যাঙ্কস্টাইনের গল্পটা শুনেছেন না, মেরি শেলির লেখা? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। ওই গল্পে সে একটা দৈত্য তৈরি করেছিল। এই দৈত্য হুম, পরে তার বাবাকে খাইছে, তার মাকে খাইছে, তার প্রিয়তমা স্ত্রীকে খাইছে, তার সন্তানকে খেয়েছে। খেয়ে তারপরে তাকেও খেয়েছে। তো এখন এই ফ্র্যাঙ্কস্টাইনের যে দৈত্য বিএনপি 1975 সালের পর 76 এসব তৈরি করছিল, এই দৈত্য কিন্তু বিএনপিকে না খেয়ে এরা শেষ হবে না। সুতরাং এখন বাংলাদেশে শক্তি থাকবে দুটি, একটি থাকবে আওয়ামী লীগ, আরেকটি এনটি আওয়ামী লীগ। এনটি আওয়ামী লীগের নেতৃত্ব বিএনপির হাতে ছিল, এখন আর বিএনপির হাতে থাকবে না। কেন থাকবে না আপনি বুঝতেই পারছেন। হুম, বিএনপির মতো দল, আওয়ামী লীগের ধরেন 30 থেকে 40% লোক আওয়ামী লীগের একদম নিরেট সমর্থক, তাহলে বিএনপিরও যদি 30% সমর্থক থাকে, 40 আর 30-এ 70 ভাগ, এরপরে জাতীয় পার্টির আরো 10 ভাগ, 80 ভাগ, সরমনাই টরমনাই মিলে আরো 10 ভাগ, 90 ভাগ, তাহলে জামাতের রইল কি 8 থেকে 10 ভাগ ভোট, 7 ভাগ ভোট। এই 7-8 ভাগ ভোটের মানুষের কাছে বিএনপি প্রতিদিন একবার করে নাকে খত দেয়। এরা বলছে যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করলাম সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, কথা ছিল যে হুম। এটা নোট অফ ডিসেন্ট সহ পাশ হবে, পরে ভিতরে যাইয়া এটা পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন কে করলো? ওই পরিবর্তন যে করছে তার নাম কিন্তু তিনটা। প্রথমে তার বাপের তার নাম রাখছিল রিয়াজ আলী, তো তার স্কুলের মাস্টার রিয়াজ আলী না লেখা ওই যে ওই সার নেমটা আগে লিখে ফেলছে, তারপরে নাম হয়ে গেছে আলী রিয়াজ। এই আলী রিয়াজ আমেরিকার থেকে এই বাটপার আসছে বাংলাদেশে। এই বাটপার বাংলাদেশে আইসা বাংলাদেশকে নতুন করে মুসলমানি করাইতে চাইছে। বাংলাদেশ নাকি 1971 সালে মুসলমানি হয় নাই, 75-এ হয় নাই, 21-এও হয় নাই, মানে 24-এও হয় নাই, নতুন করে মুসলমানি করাইতে আসছে। তো মুসলমানি তো করাইতে আইসা বাংলাদেশকে নিজেই খালিয়াত হয়ে গেছে, এখন তার নাম হয়ে গেছে খালি রিয়াজ। ব্যাপারটা বুঝছেন? কোথায় ছিল রিয়াজ আলী, হয়ে গেল আলী রিয়াজ, আর এখন সে খালি রিয়াজ। এখন কিন্তু তাকে আমি খালি রিয়াজ ছাড়া বলি না, কিন্তু এখন সে খালি রিয়াজ, কারণ সেটা আবার তার হাতে 270 দিনের একটা অটো থিওরি দিছে, অটো মানে স্বয়ংক্রিয় থিওরি। মানে ব্যাপারটা বোঝেন। আজকে ওই আমাদের ডক্টর স্বাধীন মালিক বলতেছিল যে খালি রিয়াজের এই অবস্থা যদি যখন দেখি তখন মনে হয় মই দিয়া, বাঁশের মই দিয়া চাঁদের দেশে উঠার চিন্তা ভাবনা। আপনি বুঝছেন কথাটা? আচ্ছা বলেন তো, বলেন, আপনি যদি ফুটবল খেলার মাঠে যান, খেলতে গেলে আপনি গোল দিতে পারছেন না, ধরেন আজকে ম্যারাডোনার দেশ অথবা ফেলের দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা খুবই জনপ্রিয়, একটা মনে করেন আফ্রিকার কোন একটা কালো মানুষের দেশের সাথে একটা খেলা হচ্ছে, সেই খেলায় বেশিরভাগ 90 ভাগ লোক কিন্তু ম্যারাডোনার দল সাপোর্ট করে। এখন ম্যারাডোনা কি গোল দিতে হইলে কি রুল ফলো করে দিতে হবে না? হাত দিয়ে গোল দিলে যদি ধরা পড়ে, একবার তো হাত দিয়ে দিছিল, আজ পর্যন্ত তার মানে চাঁদেরও কলঙ্ক আছে, কাটা আছে ফুলে, আসামিরও মুক্তি আছে, ক্ষমা আছে ভুলে। হ্যাঁ, ওই যে সে বলেছে যে চাঁদেরও কলঙ্ক আছে, কাটা আছে ভুলে ফুলে, মানে আসামিরও মুক্তি আছে, ক্ষমা আছে বলে সে ক্ষমা চেয়েছে বহুবার। যে বা এই ইংলিশ জাতির কাছে আমরা ক্ষমা চাই, কেন চাই? যে ঈশ্বরের হাতে আমার ভুল হয়ে গিয়েছিল। সে কিন্তু স্বীকার করেছে, তার এই সততাটুকুকে শ্রদ্ধা করি। কিন্তু এই খালি রিয়াজ মনে করেন যে, দেখেন আজকে যদি আপনি প্রেসিডেন্টের নির্দেশ দিয়া, যদি আপনি ধরেন প্রেসিডেন্ট নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে, প্রেসিডেন্টের নির্দেশ দিয়ে আপনি সংবিধান বদলাই ফেললেন, তো কালকে আমি আসলে আমি যদি সংবিধান, প্রেসিডেন্ট আমার থাকবে না, আমারও তো প্রেসিডেন্ট থাকবে, তাই না? ওই এই এই হারামজাদার মানে মাথার মধ্যে যে কি কাজ করে। আমি চিটাগং কোর্টে যখন প্র্যাকটিস করি তখন একজন জাস্টিস বলেছিলেন যে একদিন এক পাঠান দৌড় দিয়ে জাজের কাছে আসছে, কি ব্যাপার? বলে যে মানে থানায় আসছে, থানায় এসে বলতেছে, যা স্যার আমার বাড়িতে চোর ঢুকছে। কয় এখন কই? তারে বেঁধে রাখছি। কোথায়? কয় খাটের সাথে, খাটের পালার সাথে তার মানে পা বেঁধে এসছি। তো বেঁধে আসার পরে এখন পুলিশ বলতেছে, তুমি যে তার পা বেঁধে এসছো, হাত দিয়ে কি সে পাটা খুলে ফেলতে পারবে না? এটা তো পারতে পারে, তবে পারবে না। কেন? কই যে আমিও পাঠান, সেও পাঠান, আমার মাথায় যখন এই বুদ্ধি আসে নাই, তার মাথায়ও আসবে না। কথাটা বুঝছেন? ওই খালি রিয়াজ মনে করছে যে তার মাথায় বুদ্ধি এসছে প্রেসিডেন্টকে দিয়ে ফরমান জারি করাইয়া সংবিধান বাদ দিয়ে ফেলবে, তারপরে আমাদের মাথায় আসবে না। কারণ সে যেমন গাদা, সে যেমন অসভ্য, সে যেমন হারামজাদা, সে যেমন শুয়োর, আমরাও মানি মনে হয় যেন এরকম শুয়োর হবো। এই অসভ্য আমেরিকান নাগরিক বাংলাদেশে আইসা অসভ্যের মতো কথা বলে, মানে ভদ্রতা, সভ্যতা, নম্রতার কোনো একটা কিছু নাই। যার কারণে বলি এই খালি রিয়াজ এবং এই জামাত মিলে জামাত এই বিএনপি কে মুসলমানি করাচ্ছে।